মক্কায় মসজিদুল হারাম সহ 3টি জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দেওয়ার দাবি নিরাপত্তা বাহিনীর। আত্মঘাতী বোমায় সন্দেহভাজন সন্ত্রাসী নিহত, আহত 11। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি জোটের সব শর্ত প্রত্যাখ্যান কাতারের। দেশটিতে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের প্রস্তাব নাকচ আঙ্কারার। নিউ ইয়র্কে এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা এক বাংলাদেশি ব্যবসায়ী। প্রতারণার শিকার 2000 প্রবাসীর ঈদে দেশে ফেরা অনিশ্চিত। এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাহাড় ধসে প্রায় 150 মানুষ নিখোঁজ, সবার মৃত্যুর আশঙ্কা। চাপা পড়েছে 40টিরও বেশি বাড়ি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ রাজু। সৌদি আরবের মসজিদুল হারামে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ওই এলাকার একটি বাড়িতে পুলিশি অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছে। এতে একটি ভবন ধসে অন্তত 11 জন আহত হয়। এছাড়া জেদ্দায় আরও 2টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেয়া তথ্য মতে পবিত্র কাবা শরীফ ঘিরে থাকা মসজিদুল হারাম এলাকায় শুক্রবার বিকেলে একটি 3তলা বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বাড়িটি ঘিরে ফেলার কিছুক্ষণের মধ্যেই ভেতরে থাকা সন্দেহভাজন এক সন্ত্রাসী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। শক্তিশালী বোমার বিস্ফোরণে ভবনটি ধসে পড়লে পুলিশের 5 কর্মকর্তা ও পবিত্র ওমরা পালনে যাওয়া 6 বিদেশি নাগরিক আহত হন। তারা ভবনটিতে অবস্থান করছিলেন। সন্দেহভাজন সন্ত্রাসীরা ভবনটির একটি তলা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল বলে জানান এক প্রতিবেশী। এটি আমার ভাইয়ের বাড়ি, পুরোটিতেই ভাড়াটিয়ারা থাকেন। আমরা তাদের কখনো বাইরে বের হতে দেখিনি। রমজান মাসেই তারা বাড়িটিতে ওঠে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও 5 সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। মক্কা ছাড়াও জেদ্দার 2টি এলাকায় সন্ত্রাসীদের বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল এমন দাবি করে তা নস্যাৎ করার কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আইএস ও আল কায়েদা জঙ্গিদের তৎপরতার কারণে সৌদি আরবও চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এর আগে 2016 সালের জুলাইয়ে মদিনায় মসজিদে নববী এলাকায় 2 দফা আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 4 কর্মকর্তা নিহত হয়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদ বা মসজিদুল হারাম এলাকায় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনায় আরো জানিয়েছেন আমাদের প্রতিনিধি আরিফুর রহমান। সৌদি আরবে আসলে এমন একটি পবিত্র জায়গা যেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা আসলে কোনোভাবে কাম্য নয়। স্থানীয় সময় আসরের নামাজের পরপরই এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যেটি আসলে এই বোমা হামলা। আর এই বোমা হামলায় মূলত আত্মঘাতী বোমা হামলা করা হয়েছে এবং এই ঘটনায় মূলত 1 জন মারা গেছে এবং এই ঘটনায় আর সাথে আরো প্রায় 11 জন মানুষ পুলিশ সহ সৌদি পুলিশ সহ 11 জন আহত হয়েছে। তো যে বিষয়টি আমি আসলে স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে জেনেছি সেটি হলো মূলত হামলাকারী যারা এখানে এই ঘটনা করেছিল তারা মূলত পবিত্র মক্কা নিকটবর্তী একটি ভবনে ভাড়া নিয়েছিল এই রমজান মাসে ভাড়া নিয়ে তারা থাকতো এবং তারা মূলত এখানে ভাড়া থেকে মূলত এই মক্কাতেই বড় ধরনের কোনো নাশকতা করবে এরকম চিন্তা ভাবনা করে ওই ভবনটি ভাড়া নিয়েছিল এবং ওই ভবনটি ভাড়া নিয়েই মূলত তারা হামলার পরিকল্পনা করেছিল। তো গতকাল মূলত যে ঘটনাটি ঘটেছিল আমরা সৌদি গণমাধ্যমের এবং ওই স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি ছিল এরকম যে তারা হামলা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, যেটি সৌদি প্রশাসন আগে থেকেই এটি তাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এটি জেনে যায়। তারা এই ঘটনাটি নস্যাৎ করার জন্যই মূলত অপারেশন করে। নিরাপত্তা বাহিনী সাফল্যের সাথে নস্যাৎ করে দিয়েছে। স্থানীয় টেলিভিশন এবং অনলাইন মিডিয়াগুলোর খবর অনুযায়ী বিস্ফোরণের পরে মূলত ধসে পড়ে ভবনটি এবং এই ধসে পড়ার কারণেই মূলত হতাহতের ঘটনাটি ঘটে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একই দিনে 2 দফা বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 63 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। স্থানীয় সময় শুক্রবার বিকেলে পাকিস্তানের পারাচিনার শহরের একটি ব্যস্ততম বাজারে জোড়া বোমার বিস্ফোরণ ঘটালে এতে 50 জনের মৃত্যু হয়। হামলার উদ্দেশ্য কিংবা কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এই ঘটনার পর চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই দিনে সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় গাড়ি বোমা বিস্ফোরণে 7 পুলিশ সহ অন্তত 13 জন নিহত হয়। এই হামলার পর এর দায় স্বীকার করে জামাত উর আহরার নামের জঙ্গি গোষ্ঠী।
বিস্ফোরণের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। লন্ডনে ঝুঁকিপূর্ণ 4টি টাওয়ার থেকে সরিয়ে নেওয়া হলো 800 পরিবারকে। নগর কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থাকে স্বাগত জানালেন লেবার সদস্য টিউলিপ সিদ্দিক। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি জোটের দেয়া 13 শর্তের সবই প্রত্যাখ্যান করেছে কাতার। দোহা বলছে, আল জাজিরা টেলিভিশন বন্ধ সহ যে কয়েকটি শর্ত দেয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়। কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধে সৌদি জোটের আহ্বান প্রত্যাখ্যান করেছে আঙ্কারাও। শুক্রবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কাতারে তাদের সামরিক ঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করছে। ঘাঁটি বন্ধের আহ্বানকে তুরস্ক কাতার সম্পর্কের বিষয়ে নাক গলানো বলেও বর্ণনা করেন তিনি। গেল 5 জুন সন্ত্রাসবাদের সমর্থন ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর শুক্রবার প্রথমবারের মতো নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য 13টি শর্ত দেয় সৌদি আরব। অচলাবস্থা নিরসনে কাতারকে যে শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা, ইরান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক সীমিত করা, এছাড়া সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ সহ কাতারে স্থাপন করা তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়া। তবে সৌদি আরব সহ তার মিত্ররা যে শর্ত দিয়েছে তা বাস্তবসম্মত নয় উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে কাতার। দোহা বলছে, সৌদি আরবের শর্তগুলো মেনে নেওয়া কাতারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। শর্ত হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাতার সরকারের জনসংযোগ কর্মকর্তা শেখ সাইফ আল থানি জানান, সৌদি জোটের প্রস্তাব কাতারের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও বিদেশ নীতির উপর চরম হস্তক্ষেপ। কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধে সৌদি জোটের আহ্বান নাকচ করে দিয়েছে আঙ্কারাও। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইসিক বলেন, কাতারে তুর্কি সামরিক ঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সামরিক ঘাঁটি বন্ধ করা হবে না। সৌদি জোটের ঘাঁটি বন্ধের আহ্বান সম্পর্কে এখনো আমি কিছু জানি না। তবে 2014 সালে কাতারের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি বিবেচনার কোনো পরিকল্পনা তুরস্কের নেই। ওই চুক্তির আওতায় কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপিত হয়েছে। পারস্য উপসাগরের নিরাপত্তায় এটি খুবই গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। আমি মনে করি ঘাঁটি বন্ধের আহ্বান জানানোর মাধ্যমে আঙ্কারা দোহা দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে নাক গলানো হয়েছে। এদিকে আল জাজিরা টেলিভিশন বন্ধে সৌদি আরব যে শর্ত দিয়েছে তার নিন্দা জানিয়েছে টেলিভিশনটির কর্তৃপক্ষ। সৌদি জোটের এই ধরনের শর্ত বাকস্বাধীনতার উপর চরম আঘাত বলেও মন্তব্য করা হয়। আল জাজিরা তার পেশাদারিত্ব ধরে রেখে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে বলে জানান টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক। টেলিভিশন বন্ধের শর্তের নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনও। সৌদি আরব সহ কয়েকটি দেশের অবরোধ আরোপের পর কাতারে তুরস্কের রপ্তানি বেড়েছে 3 গুণ। পারস্য উপসাগরীয় কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর কাতারের ব্যবসায়ীরা এখন তুরস্কমুখী। তুর্কি বাণিজ্য মন্ত্রী জানান, কেবল জুন মাসেই কাতারে তাদের রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 32.5 মিলিয়ন মার্কিন ডলার। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঈদের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিমানের টিকিট প্রতারণার শিকার হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নামের এক এজেন্সি প্রবাসীদের কাছে বিভিন্ন এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে হঠাৎ লাপাত্তা হয়ে গেছে। এই অবস্থায় প্রায় 2000 প্রবাসীর ঈদ করতে দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। জানা গেছে, এজেন্সিটির মালিক বিএনপি দলীয় সাবেক মন্ত্রী নুরুল হুদার ভাই নাজমুল হুদা। প্রবাসীদের সঙ্গে প্রতারণার জন্য তার বিরুদ্ধে দেশে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নিউ ইয়র্ক থেকে টি.এম. মামুনের ক্যামেরায় শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। প্রবাসে কর্মব্যস্ততার ফাঁকে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে জন্মভূমি বাংলাদেশ ভ্রমণের কথা থাকলেও প্রতারণার জালে আটকে গেছে শত শত প্রবাসীর ভাগ্য। অসুস্থ মাকে দেখতে কিংবা আপনজনের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দীর্ঘদিন পর দেশে ফিরতে বিমানের টিকিট কিনেছিলেন অনেকে। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস নামের একটি এজেন্সি ঈদের 6 মাসেরও বেশি আগে থেকে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বিক্রি করলেও হঠাৎ করেই লাপাত্তা হয়ে গেছে এর কর্মকর্তা কর্মচারীরা। টিকিট ক্রয়কারীদের কয়েকজনের বিমানবন্দরে গিয়ে ফিরে আসার ঘটনায় ধরা পড়ে জালিয়াতির বিষয়টি। কয়েকদিন ধরেই ট্রাভেল এজেন্সিটি জ্যাকসন হাইটসের প্রধান কার্যালয়ের সামনে ভিড় করছেন প্রবাসীরা। পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও করছেন তারা। 17 বছর পর দেশে যাওয়ার জন্য আমার 3 ছেলে আমার ওয়াইফ কিনে দেশে যাওয়ার জন্য টিকিট নিয়েছিলাম। এখন আমার এই অবস্থা, আমি চাই না অন্য কোনো মানুষের প্রতারিত হোক। প্রতি বছরই আমি টিকিট দেশে যাই এবং আমার মা অসুস্থ,
97 বছর বয়স, তাকে দেখার জন্য আমি আমার বউ বাচ্চা সহ যাওয়ার জন্য আমি 6টা টিকিট কাটছিলাম। সে কোনো ডেট দিত না, প্রিন্ট আউট করে টাকা নিয়ে নিত। এইভাবে আমার মনে হয় যে কয়েক হাজার টিকিট সেল করছে। শেষ মুহূর্তে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দিশেহারা টিকিট প্রত্যাশী সাধারণ প্রবাসীরা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সচ্ছল প্রবাসীরাও কোনো এয়ারলাইন্সে টিকিট পাচ্ছেন না। দেশের সুনামক্ষুণ্ণকারী অপরাধীদের চিহ্নিত করে যুক্তরাষ্ট্রে তাদের গ্রিন কার্ড, পাসপোর্ট বাতিলের ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। আমিও 5টা টিকিট করছি আমার ফ্যামিলি নিয়ে স্কুল ভ্যাকেশনের দেশে যাব। ওদের অফিসও বন্ধ, তালাবিদ্ধ। আমি প্রতিদিন কল করি, কোন ফোন রেসপন্ড করে না। আমি আসলে আশা করি নাই যে নাজমুল ভাই এটা এরকম করবে। ঈদ সামনে বহু মানুষ লোন করে বিভিন্ন ভাবে মানুষ দেশে যাচ্ছে, তাদেরকে এইভাবে জালিয়াতি করার কোনো রাইট নেই তাদের। আর এই দেশে থাকার কোনো অধিকার তাদের নাই। তাদের গ্রিন কার্ড, পাসপোর্ট বাতিল করা হোক, এটাই আমরা চাই। জানা গেছে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলসের 4টি কার্যালয়ে বিনা নোটিশে তালা ঝুলছে। প্রতিষ্ঠানটির মালিক বিএনপির সাবেক মন্ত্রী নুরুল হুদার ভাই নাজমুল হুদা। তার বিরুদ্ধে আগেও প্রবাসীদের বিভিন্নভাবে হেনস্থা করার অভিযোগ রয়েছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে পাহাড় ধসে অন্তত 140 জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার প্রদেশের মাউজিয়ান কাউন্টির শিনমু গ্রামে বিশাল এলাকা জুড়ে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের অন্তত 40টি বসত বাড়ি মাটির নিচে চাপা পড়ে। ঘটনার পরপরই চাপা পড়াদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করে জরুরি উদ্ধারকারী দল। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সিনহুয়ার তথ্য মতে, পাহাড় ধসের কারণে স্থানীয় একটি নদীর 2 কিলোমিটার এলাকা ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। চীনের প্রত্যন্ত এলাকায় প্রায়ই ভূমিধসের খবর পাওয়া যায়। চলতি বছরের জানুয়ারিতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি হোটেলের ওপর ভূমিধসের ঘটনায় 12 জন নিহত। লন্ডনে 24 তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্যামডেনে 4টি টাওয়ার থেকে 800 পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। 4টি টাওয়ারের দেয়ালে গ্রেনফেল টাওয়ারের আগুন ছড়ানোর জন্য দায়ী ক্ল্যাডিং ব্যবহার করায় সরিয়ে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন লেবার দলীয় পার্লামেন্ট সদস্য বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। শুক্রবার উত্তর লন্ডনের ক্যামডেন এলাকার 4টি বহুতল ভবনের কয়েকশো ফ্ল্যাট থেকে অন্তত 800 পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সরিয়ে নেওয়া হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। গ্রেনফেল টাওয়ারের দেয়ালে ক্ল্যাডিং ব্যবহারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ তথ্য জানার পর আমরা তা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করি এবং ফ্ল্যাটগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারায় বাধ্য হয়ে আমরা বাসিন্দাদের সাময়িক আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই। জানি এতে অনেক মানুষ বিপাকে পড়েছেন, কিন্তু তাদের জীবনের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এক রাতের মধ্যে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। আমি নিজের ফ্ল্যাটে ফিরে যেতে চাই। এভাবে এত লোকজনকে সরিয়ে নেওয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তে কেবল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা কয়েক বছর ধরে এখানে বাস করছি। এর আগেও এখানে আগুন লাগে এবং তখন যা কিছু করা প্রয়োজন ছিল তার সবই করা হয়। ঝুঁকিপূর্ণ ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয় জনজীবন বিঘ্নিত হলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লেবার পার্টির এমপি বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। What I will tell you that is that local authority would not make a decision like this lightly. They thought about it long and hard. They decided constituents weren't safe, which is why they've made a decision to evacuate people overnight. I realise it's disruptive to people's lives, but constituent safety comes first. If it's not safe, then people need to go. সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গ্রেনফেল টাওয়ারে আগুন ছড়ানোর জন্য দায়ী ক্ল্যাডিং ব্যবহার করা হয়েছে আরও 4টি বহুতল ভবনে। গ্রেনফেল টাওয়ারে 2015 থেকে 16 সালে যে ফার্মটি সংস্কার কাজ করেছিল, সে একই রেডেন ফার্মই 2006 ও 2009 সালে ক্যামডেনের 4টি টাওয়ারে সংস্কার কাজ করে। শিরিন আক্তার, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডের 15টি এলাকায় 27টি বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণের পরীক্ষা চালাতে ব্যর্থ হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রেক্সিটের পরও ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে 5 বছর নির্বিঘ্নে থাকতে দেওয়ার প্রস্তাব যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক। যুক্তরাজ্যে বসবাসকারী ইউরোপীয় নাগরিকেরা এই প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। এদিকে ইউরোপের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্য করতে চাইলে ব্রিটেনকে নির্দিষ্ট কিছু দেশের স্বার্থে নয়, বরং সমন্বিত স্বার্থের কথা চিন্তা করতে হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনকে ঘিরে ব্রাসেলসে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার শেষ দিনে সম্মেলন স্থল ঘিরে হেলিকপ্টারের টহল ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে। সম্মেলনের শেষ দিনে অভিবাসন, আন্তঃবাণিজ্য বৃদ্ধি ও ইউরোপের মুক্ত বাণিজ্য নীতি ব্রেক্সিটের পরও অটুট রাখার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। ইউরোপীয় নাগরিকদের ব্রিটেনে থাকার প্রস্তাব এবং বাণিজ্যের ক্ষেত্রে দেশটির সংরক্ষণবাদী নীতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ব্রিটেনের সঙ্গে যে কোনো বিষয়ে দর কষাকষির ক্ষেত্রে ফ্রান্স ও জার্মানির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ দীর্ঘদিন ধরে মুক্ত বাণিজ্য নীতি অনুসরণ করে আসছে, এতে বহুপক্ষীয় স্বার্থ রক্ষা পায় বলে মনে করি আমরা। ইউরোপের সঙ্গে বাণিজ্য করতে চাইলে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সুবিধাজনক চুক্তি করলে হবে না, বরং জোটের সব দেশের স্বার্থ সমানভাবে বিবেচনায় রাখতে হবে। অভিবাসীদের ব্যাপারে ইউরোপীয় নেতাদের কাছে তুলে ধরা আগের দিনের প্রস্তাব শুক্রবার সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। যুক্তরাজ্য ইইউ ছেড়ে যেতে চাইলেও ইউরোপকে ছেড়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে মে বলেন, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দুপক্ষের সহযোগিতা বজায় থাকবে। আমরা যে প্রস্তাব করেছি তা খুবই ন্যায্য। ইউরোপের 32 লাখ নাগরিকের যুক্তরাজ্যে অবস্থানের বিনিময়ে জোটভুক্ত দেশগুলোতে থাকা আমাদের 12 লাখ নাগরিকের নিরাপদ অভিবাসনের নিশ্চয়তা চাই। এটি নিয়ে আলোচনায় ইউরোপীয় নেতাদের দুপক্ষের স্বার্থের কথা ভাবতে হবে। ব্রিটেন একা ছাড় দিতে পারে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাময়িক এই প্রস্তাব যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। যুক্তরাজ্যে থাকা ইউরোপীয় ইউনিয়নের সংস্থাগুলো স্থানান্তর নিয়েও জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে 5 বছর থাকার যে প্রস্তাব ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়েছেন তা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিষয়টির স্থায়ী সমাধান না হওয়ায় ভবিষ্যতে এই নাগরিকদের ব্যাপারে ঝুঁকি থেকেই গেল। ব্রেক্সিট আলোচনায় থাকা ইইউ প্রতিনিধি দল ব্রিটেনের প্রস্তাব লিখিত আকারে পাওয়ার পরই এর খুঁটিনাটি বিষয়ে খতিয়ে দেখবে। ব্রিটেনে বসবাসকারী ইইউ নাগরিকদের বেশিরভাগই থেরেসা মের প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন, তবে দু একজনের মধ্যে ভিন্ন মতও দেখা গেছে। আমি পরিবার নিয়ে চিন্তায় আছি। আমার 3 মাসের সন্তান ও স্ত্রীকে নিয়ে ইতালিতে ফিরে যাওয়ার কথা ভাবছি। এখন আর যুক্তরাজ্যে থাকাটা সুবিধাজনক মনে করছি না। থেরেসা মের প্রস্তাবটি ইতিবাচক। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আলোচনার ক্ষেত্রে এই প্রস্তাব মেনে নেবেন বলে মনে হয় না। কোনো বাধ্যবাধকতা নয়, যার যতদিন ইচ্ছে থাকার স্বাধীনতা দেওয়া উচিত। এদিকে ব্রেক্সিট বিষয়ে আলোচনার প্রাথমিক পর্যায়ে ভবিষ্যৎ অভিবাসন ও বাণিজ্য নিয়ে ইতিবাচক কিছু ইঙ্গিত মিললেও জোট ছাড়ার শর্ত হিসেবে লিসবন চুক্তি অনুযায়ী ব্রিটেনের নির্দিষ্ট অর্থ পরিশোধ নিয়ে সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। দেশে দেশে চলছে ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াও লেগেছে ঈদ আনন্দ, সামর্থ্য অনুযায়ী কেনাকাটায় ব্যস্ত বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সেপ্টেম্বরে কলেরায় আক্রান্ত রোগীর সংখ্যা 3 লাখ ছাড়াবে বলে আশঙ্কা জাতিসংঘের। চলতি বছর এপ্রিলে ইয়েমেনে কলেরাকে মহামারী আকারে ঘোষণা করা হয়। জেনেভায় এক কনফারেন্সে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জানান, এ পর্যন্ত কলেরায় আক্রান্ত হয়ে ইয়েমেনে প্রায় 1265 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। 21টি গভর্নর শাসিত অঞ্চলে কলেরা ছড়িয়ে পড়েছে এবং এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদিকে ইয়েমেনে কলেরা আক্রান্তদের সহযোগিতায় দেশটিকে $6.60 কোটি বেশি আর্থিক সহায়তা দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের দায়িত্ব পাওয়ার পরপরই এমন ঘোষণা দিলেন তিনি। ইয়েমেনে বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ দিচ্ছেন সৌদি যুবরাজ। সৌদি ও মার্কিন জোটের অব্যাহত বিমান হামলায় সেখানকার বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ হয়েছে অনেক হাসপাতাল, দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। এই অবস্থায় কলেরা মহামারী আকার ধারণ করায় হিমশিম খাচ্ছে ইয়েমেন কর্তৃপক্ষ। দেশটিতে হামলা চালানো সৌদি সরকারই আবার ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে সংস্থাগুলোকে ইয়েমেনের কলেরা পরিস্থিতি উন্নয়নে কাজ করতে এই অর্থ দিচ্ছে। মানব পাচারের অভিযোগে আরব আমিরাতের রাজ পরিবারের 8 সদস্যকে কারাদণ্ড দিয়েছেন বেলজিয়ামের একটি আদালত।
শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসের অপরাধ আদালত তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি অর্থ জরিমানা আদায়ের নির্দেশ দেন। আইনজীবী জানান 10 বছর আগে বেলজিয়ামের একটি বিলাসবহুল হোটেলে কয়েকজন নারীকে নিয়ে অবস্থান করায় আরব আমিরাতের ক্ষমতাসীন আল নাহিয়ান পরিবারের 8 সদস্যকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে শুক্রবার আদালত তাদের প্রত্যেককে 15 মাসের সাজা দেওয়ার পাশাপাশি $1,84,000 মার্কিন জরিমানা করেন। ফিলিপিন্সের মারাবি শহরে গেল 1 মাসে জঙ্গি বিরোধী অভিযানে এখন পর্যন্ত 369 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার ফিলিপিন্সের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া সেনাবাহিনীর সদস্য রয়েছে বলে জানানো হয়। আইএস সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর হাতে এখনো প্রায় 300 বেসামরিক নাগরিক জিম্মি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আইএস সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী ফিলিপিন্সের মারাবি শহর দখলের পর গেল 23 মে জঙ্গি বিরোধী অভিযানের নামে দেশটির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে এলাকাটি পুরোপুরি দখলে নিতে অভিযান অব্যাহত রাখে। অভিযান জোরদার করতে আরও 500 সেনা সদস্য নিয়ে একটি নতুন কমান্ডো বাহিনী গঠন করা হয়েছে। দুই পক্ষের যুদ্ধের মুখে অন্তত 40,000 সাধারণ মানুষ ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধানের জন্য কোনো পূর্ব শর্ত প্রযোজ্য নয় বলে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-ভিজ লদ্রিয়ান। গেল সপ্তাহে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের দাবি থেকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সরে আসার পর শুক্রবার এই কথা বলেন তিনি। এদিকে সিরিয়ার রাক্কায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার রাক্কার পশ্চিমাঞ্চলে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ। একই দিন রাক্কায় আইএসের হামলায় নিহত 4 এসডিএফ যোদ্ধার দাফন সম্পন্ন হয়। এতে নিহতদের স্বজনদের পাশাপাশি অংশ নেন কয়েকশো সিরীয় সেনা। এ সময় সিরিয়ায় জঙ্গি দমনে আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সেনারা। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গেল 1 মাসে 472 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতের সংখ্যা আগের মাসের তুলনায় প্রায় দ্বিগুণে দাঁড়িয়েছে। 2014 সালের সেপ্টেম্বরে মার্কিন জোট জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী অভিযান শুরুর পরই বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটে। এর মধ্যে আইএস নিয়ন্ত্রিত দেইর আল জোর প্রদেশে 222 জন এবং রাক্কা প্রদেশে 250 জন নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ইস্যুকে কাজে লাগিয়ে তেল আবিব ও হামাসের মধ্যে যুদ্ধ লাগানোর চেষ্টার অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগডর লিবারম্যান। নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে লিবারম্যান বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চাচ্ছেন ইসরায়েল যেন গাজায় আরও কিছুদিন বিদ্যুৎ, জ্বালানি, ওষুধ সহ অন্যান্য জরুরি সেবা সীমিত আকারে সরবরাহ করে। এই কৌশলের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ তৈরি করাই আব্বাসের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। গাজায় একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে এপ্রিল থেকে ইসরায়েল থেকে 80% এবং মিশর থেকে 20% প্রয়োজনীয় বিদ্যুৎ নিয়ে আসছিল। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধে আরব দেশগুলোর সঙ্গে চুক্তিতে তেল আবিব আগ্রহী বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 502 জন কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে তথ্য জানানো হয়। ঈদের আগেই তাদের মুক্তি দিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়। মুক্তিপ্রাপ্তদের অধিকাংশই দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বিরোধী বিক্ষোভকারী বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বার্তা সংস্থা মিনা। এদের মধ্যে 35 জন নারী রয়েছে। এছাড়া হাশেম তালাত মুস্তফা নামে মিশরের এক প্রভাবশালী ব্যবসায়ীও রয়েছেন বলে জানা গেছে। তিনি মিশরের আবাসন ব্যবসায়ীদের সংগঠনের সাবেক চেয়ারম্যান। 2008 সালে লেবাননের একজন পপ তারকাকে হত্যায় জড়িত অভিযোগে তাকে 15 বছরের সাজা দিয়েছিলেন দেশটির আদালত। তার স্বাস্থ্যের কথা বিবেচনা করে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে বলা হয়। দক্ষিণ কোরিয়ার
অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক ইউন হাইয়ের বান্ধবী চই মন সিলকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ব্যবসাতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পার্কের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে মেয়েকে ভালো অবস্থানে নেবার চেষ্টার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে শুক্রবার এই রায় দেওয়া হয়। চইয়ের বিরুদ্ধে ঘুষ নেবার আরও একটি অভিযোগের বিচার চলছে, যে অভিযোগের ভিত্তিতে তার বান্ধবী পার্ককে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হতে হয়। ভারতের উত্তরপ্রদেশে 12 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আমরোহা জেলার মোহাম্মদপুর গ্রামের একটি শস্য ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠিয়েছে। নিহত শিশুর পরিবার এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে প্রায় 150 হেক্টর জমি ও শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। রেড অ্যালার্ট জারি করা সহ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের মানুষদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার উত্তরাঞ্চলীয় এলাকায় ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়লে এতে 3 শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। আহত হয় বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে। দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে 25টি দমকল বাহিনীর ইউনিট চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুদস দিবস পালন করেছে ইরানের লাখ লাখ মানুষ। শুক্রবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তেহরানের রাস্তায় নেমে আসেন তারা। ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানিও সাধারণ ইরানিদের সঙ্গে এই প্রতিবাদ র্যালিতে যোগ দেন। এ সময় ফিলিস্তিনিদের সমর্থনে ও সন্ত্রাসবাদ দমনে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যম জানায়, জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতির নিন্দা জানিয়ে ইহুদি আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন তেহরানবাসী। একই সঙ্গে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো হয়। 1979 সালে আয়াতুল্লাহ খমেনি ফিলিস্তিনিদের সমর্থনে আল কুদস দিবস প্রবর্তনের পর থেকে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার বিভিন্ন দেশে তা পালিত হয়ে আসছে। 1967 সালে ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিন দখলের পর 1968 সাল থেকে তারা দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে। ভেনেজুয়েলায় সরকার বিরোধী অব্যাহত বিক্ষোভে পুলিশের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। হাজারো মানুষ দেশটির রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। দেশটির চলমান অর্থনৈতিক মন্দা, অপর্যাপ্ত খাবার ও চিকিৎসা সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার বিরোধী বিক্ষোভে এ নিয়ে মৃতের সংখ্যা 76-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু বিক্ষোভকারী। এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতরের অপেক্ষায় পুরো মুসলিম বিশ্ব। আজ চাঁদ দেখা গেলেই কাল থেকে আনন্দে মেতে উঠবে মুসলমানরা, আর সেজন্য তারা নিচ্ছেন একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। নারীরা নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে গহনা ও আনুষঙ্গিক জিনিস কিনছেন। এছাড়াও অতিথি আপ্যায়নে অনেকেই নানা রকমের মিষ্টান্ন কিনছেন। ঈদের মানেই হচ্ছে সবাই মিলে আনন্দে মেতে ওঠা। নতুন পোশাক, গহনা, পাঞ্জাবি, জুতো না হলে ঈদের আনন্দ যেন মাটি হয়ে যায়। আর তাই তো একেবারে শেষ মুহূর্তে এসেও যেন কেনাকাটা শেষ হতে চায় না। পাকিস্তানবাসীও মেতে উঠেছেন ঈদ আনন্দে। বিভিন্ন সময়ের হামলার সব ভয় শঙ্কা ভুলে ঈদ উপলক্ষে ক্রেতারা ভিড় করেন বাজারে। নারীরা পোশাকের সঙ্গে মিলিয়ে জুতো, গহনা কিনতে ব্যস্ত সময় পার করছেন। আর মেহেদি রাঙানো হাত ছাড়া যেন পরিপূর্ণই হয় না ঈদের সাজ। আল্লাহকে শুকরিয়া যে তিনি আমাদের এবারের ঈদ করার সুযোগ দিয়েছেন। পরিস্থিতি এখন ভালো, তাই কেনাকাটা করতে এসেছি। আমরা খুব খুশি ঈদের প্রস্তুতি নিতে পেরে। ঈদ মানে বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দের সময় কাটানো। তাই তো ইন্দোনেশিয়ায় দেখা গেল ঈদের ছুটিতে বাড়ি যেতে বহু মানুষ বাস স্ট্যান্ডে ভিড় করেছেন। আবার অনেককেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঈদে সবাইকে ঈদই দিতে, পুরনো নোটের বদলে নতুন নোট নিতে। অনেকেই আবার ব্যস্ত ঈদ কেনাকাটায়। ঈদ উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া
নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। ঈদের সময় পকেটমার, চুরি ডাকাতির মতো ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর রয়েছি আমরা। বিশেষ করে সন্ত্রাসী বা জঙ্গি হামলা মোকাবিলায় সর্বোচ্চ সজাগ আমরা। ঈদের আনন্দ খুব একটা ছোঁয়নি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষকে। অনেক এলাকা মৃত্যুপুরী হয়ে গেলেও এখনো যে কোনো সময় বোমা হামলার ভয় নিয়ে বেঁচে আছেন যে মানুষগুলো, ঈদ যেন তাদের কাছে বাড়তি পাওয়া। তাই পরিবারের সদস্যদের জন্য সামান্য কিছু কেনাকাটা করছেন কেউ কেউ। জমজমাট বাজার নয়, সিরিয়ায় পূর্ব ঘোতায় কয়েকটি দোকানপাটে সামান্য কিছু জিনিস নিয়ে বসেছেন দোকানিরা। তবে দাম বেশি হওয়ার কারণে কিনতে পারছেন না বলে অভিযোগ অনেকের। দেশের যে অবস্থা তাতে ঈদে আনন্দ কিভাবে করব? তবুও সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে এসেছিলাম। যুদ্ধের কারণে আমাদের আর্থিক অবস্থা ভালো নয়, তাই জিনিসপত্রের দাম বেশি হওয়ায় ইচ্ছে মতো কিনতে পারছি না। ঈদে অতিথি আপ্যায়নে মিষ্টি খাবার না হলে যেন চলেই না। আর তাই তিউনিসিয়া দেখা গেল ঈদ উপলক্ষে হরেক রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতারাও কিনছেন পছন্দ মতো নানা রকমের মিষ্টি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ঈদের আনন্দ উপভোগে শেষ মুহূর্তেও কেনাকাটায় ব্যস্ত প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্কের বাঙালি বিপণী বিতানগুলোতে পরিবারের সদস্যদের জন্য ঈদের পোশাক কিনতে ভিড় করছেন তারা। ব্যবসা ভালো হওয়ায় দোকানিরা যেমন খুশি, তেমনি প্রবাসী চাহিদা মতো পছন্দের পোশাক পেয়ে ঈদ আনন্দের ঘাটতি নেই ক্রেতাদের মাঝেও। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মাতৃভূমিতে নেই তাতে কি, প্রবাসে পরিবার পরিজন নিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সবাই। বিশেষ করে বাঙালি অধ্যুষিত জ্যামাইকা ও জ্যাকসন হাইটসের বিপণী কেন্দ্রগুলোতে ভিড় বেশি ক্রেতাদের। প্রবাসীদের চাহিদা মেটাতে ঈদ সংস্কৃতির নানা দেশি বিদেশি পোশাক তুলেছেন দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় সন্তুষ্টি জানালেন তারা। লাস্ট 3 ডেজ মানে খুবই ভিড় গত সপ্তাহ থেকে। প্রচুর মেয়েদের, বাচ্চাদের এবং ছেলেদের কাপড় বিক্রি হচ্ছে এখানে। ঈদ উপলক্ষে সেল অনেক ভালো হইতেছে, খুব ভালো কেনাকাটা হইতেছে। মেয়েদের, ভাবিদের, এদের সবারই কাপড় চোপড় বিক্রি হচ্ছে এবং ছেলেদের পায়জামা, পাঞ্জাবি। নিজের ও স্বজনদের শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন অনেকেই। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসলাম, শাড়ি কিনলাম, চুড়ি কিনছি, কানের এটা পছন্দ হয়েছে, আর এই দেখতেছি আর কি কি কেনা যায়। আমরা তো এখানে আসছিলাম ওই ঈদের বাজার করার জন্য, ঈদের মার্কেট করার জন্য। আমার ওয়াইফ, আমি আমার ফ্যামিলির জন্য নিয়ে এসেছি এখানে। প্রাইস এটা অনেক রিজনেবল আছে, অনেক ভালো জায়গা, বাঙালি স্টোর। বাঙালি দোকানের প্রাইসটা রিজনেবল। আমার জন্য পাঞ্জাবি নিয়েছি, ওয়াইফের জন্য নিয়েছি শাড়ি, তারপরে ড্রেস নিয়েছি, বাচ্চাকে জন্য নিয়েছি, আর দেখতেছি আর কি। একটুখানি বাড়তি আয়ের আশায় ঈদ উপলক্ষে ফুটপাতে ব্যক্তি উদ্যোগের অস্থায়ী দোকানেও শাড়ির ভালো বেচাকেনার কথা জানালেন দোকানিরা। নিউ ইয়র্কে লক্ষাধিক প্রবাসী বাঙালি ঈদ উল ফিতর পালন করবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মক্কায় মসজিদুল হারাম সহ 3টি জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা রুখে দেওয়ার দাবি নিরাপত্তা বাহিনীর। আত্মঘাতী বোমায় সন্দেহভাজন সন্ত্রাসী নিহত, আহত 11। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি জোটের সব শর্ত প্রত্যাখ্যান কাতারের। দেশটিতে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধের প্রস্তাব নাকচ আঙ্কারার। নিউ ইয়র্কে এয়ারলাইন্সের ভুয়া টিকিট বিক্রি করে লাপাত্তা এক বাংলাদেশি ব্যবসায়ী। প্রতারণার শিকার 2000 প্রবাসীর ঈদে দেশে ফেরা অনিশ্চিত। এবং চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাহাড় ধসে প্রায় 150 মানুষ নিখোঁজ, সবার মৃত্যুর আশঙ্কা। চাপা পড়েছে 40টিরও বেশি বাড়ি। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।